প্রিয় দর্শক, শুভ অপরাহ্ন। লন্ডন থেকে হিয়ার মাঝে আয়োজনে আপনাদের সকলকে স্বাগতম। Music expresses that which cannot be said and on which it is impossible to be silent. সুর সৃষ্টি করার অনেক রকম বাদ্যযন্ত্রের মধ্যে গিটার অন্যতম। গিটারের টুংটাং সুরে সাধারণ কথামালা হয়ে ওঠে শ্রুতিমধুর গান। হাওয়াইন গিটার গিটারের ইতিহাসে বিশেষ গুরুত্ব বহন করে। গিটার প্রথম কোলে সমতলভাবে রেখে বাজানোর এই প্রথা আবিষ্কার করেন হাওয়াইয়ান মিউজিশিয়ান জোসেফ কেকুকু। হাওয়াইন গিটার বিংশ শতাব্দীর প্রথম দিকে আমেরিকায় ভীষণ জনপ্রিয়তা অর্জন করে। সেই জনপ্রিয়তা বর্তমান প্রজন্মের সুরের জগতেও ধারাবাহিকতা বজায় রেখেছে। কিন্তু আমাদের দেশে নাকি হাওয়াইন গিটারের বিলুপ্তি ঘটতে চলেছে। আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন একজন হাওয়াইয়ান গিটার শিল্পী। আমরা তার সাথে কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নেব কিছু সঠিক তথ্য। তার আগে চলুন জেনে নেই আমাদের আজকের অতিথি সম্পর্কে। বেতার ও টেলিভিশনের হাওয়াইন গিটার শিল্পী মোহাম্মদ ফরহাদ আজিজ জন্মগ্রহণ করেন ২৫০০ নারায়ণগঞ্জে। তবে পৈতৃক ভিটা হোমনা, কুমিল্লা এবং স্থায়ীভাবে নারায়ণগঞ্জে বসবাস। প্রথম গিটারে হাতেখড়ি ডক্টর জাফর আলী চৌধুরীর নিকট ১৯৮৮ সালে, প্রায় ৫ বছর শিক্ষা সম্পাদন করে ১৯৯৩ সালে বাফা ধানমন্ডি শাখাতে ভর্তি হন এবং উচ্চ মার্গের তালিম নেওয়া শুরু করেন ব্যক্তিগতভাবে গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু স্যারের কাছে। ১৯৯৭ সালে বাফা থেকে সার্টিফিকেট পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেন। তারপর জীবিকার তাগিদে ১৯৯৫ সালে অর্থনীতি বিষয়ের প্রভাষক হিসেবে চাকুরি শুরু এবং ২০১৬ সালে যোগদান করেন অধ্যক্ষ হিসাবে মুন্সিগঞ্জ স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন ও কলেজে। ২০০২ সালে শিল্পীর একটি ক্যাসেট ও সিডির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। ২০১৮ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে শিল্পীর একটি একক গিটার সন্ধ্যা অনুষ্ঠিত হয়। শিল্পী কলকাতার বিভিন্ন প্রদেশে এবং যুক্তরাজ্যের লন্ডন, সাউথেন্ড-অন-সি এবং স্কটল্যান্ডে অনুষ্ঠানে অংশগ্রহণ করে প্রচুর সুনাম এবং পুরস্কার অর্জন করেন। এবছরের ১৮ মার্চ ভারতের চোখ সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সম্পাদক মানিক দে এর আয়োজনে কলকাতার পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি সভাঘরে শিক্ষা, সুর সাধনা ও আবৃত্তি চর্চায় অবদান রাখার জন্য কবি সুভাষ স্মারক পুরস্কার ১৪৩০ শিক্ষাবিদ পদকে ভূষিত হন। কলেজে শিক্ষকতার পাশাপাশি এই গিটার শিল্পী বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা, গোপীবাগ শাখার পরিচালক এবং আবৃত্তি ও হাওয়াইয়ান গিটার শিক্ষক হিসেবেও কাজ করে যাচ্ছেন। শিল্পী মোহাম্মদ ফরহাদ আজিজ একজন পুত্র সন্তানের গর্বিত পিতা এবং তার সহধর্মিণী উম্মে কুলসুম একজন ইংরেজি সাহিত্যের সুশিক্ষক। জিও আর্টসের পক্ষ থেকে আমরা এই গুণীজনকে স্বাগত জানাই এবং তার আরও সফলতা কামনা করছি। দর্শক, আমরা জেনে নিলাম অতি সংক্ষেপে আমাদের আজকের অতিথি সম্পর্কে। এবার আমন্ত্রণ জানাচ্ছি পর্দায় বিশিষ্ট গিটার শিল্পী এবং শিক্ষক মোহাম্মদ ফরহাদ আজিজকে। আসসালামু আলাইকুম ফরহাদ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। আপনি ভালো আছেন? জি জি, ভালো আছি। আপনাকে আমাদের মাঝে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। আশা করছি আপনার সাথে গল্প করতে পারবো এবং আপনার কিছু বাজনা শুনতে পারবো। আমিও খুব গর্বিত আজকে আপনার এই সুন্দর একটা আয়োজনের সাথে আমি যুক্ত হতে পেরে, কারণ আমি সবসময় শিল্প, সাহিত্য চর্চা, শিক্ষার পাশাপাশি এগুলোকে আমি সবসময় গুরুত্বের সাথে দেখি। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ ফরহাদ ভাই। ফরহাদ ভাই, প্রথমেই জানতে চাইবো আপনার কাছ থেকে, ছেলেবেলায় আপনার কি হবার স্বপ্ন ছিল? ছেলেবেলা আমার সবচেয়ে ভালো সময়টা যেটা, অর্থাৎ 7, 8, 9
টেন, এই সময়টা যখন আমরা একটু বেশি বুঝতে শিখি, এই হুম, সময়টায় আমার একজন আবৃত্তি মানে বাংলার শিক্ষক ছিলেন বিমল কান্তি গুহ স্যার। তো ওই স্যার একটু কমিউনিস্ট ঘরানার ছিল, তো সুকান্ত ভট্টাচার্য কবিতা বলাতো। তখন আমি আমরা কবি এবং কবিতাকেই ভালোবাসতে শুরু করি আর কি। আচ্ছা, পরবর্তী পরে উনি অবশ্য বলতেন আমাকে সবসময় সাংবাদিক হতে, কিন্তু যাই আচ্ছা, হোক সেগুলো আর হওয়া হয়নি। যেহেতু শিক্ষকতা পেশায় চলে এসেছি, সেটা একটা স্বপ্ন ছিল যে ভালো আদর্শ শিক্ষক হব, এবং সেই প্রচেষ্টা সবসময় থাকে। এবং কোথাও এই আদর্শের ঘাটতি দেখা দিলে সেখানে আমার একটু লড়াই চলে আসে। তো সেই প্রচেষ্টা সবসময় হওয়ার এবং সবাইকে সেটাতে উদ্বুদ্ধ করার। আচ্ছা, আচ্ছা, চমৎকার। তো আম, কার অনুপ্রেরণায় প্রথম গিটারের প্রতি উৎসাহিত হন? আহ, আমার বাবা ছিলেন একজন সরকারি চাকরিজীবী, ডাক্তার ছিলেন। তো যার আচ্ছা, জন্য আমি আহ, সেই এসএসসি ইন্টারমিডিয়েট পর্যন্তই আমার হুম, প্রায় 7 থেকে 8টা শিক্ষা প্রতিষ্ঠান চেঞ্জ করতে হয়েছে। আর আমার যেমন ছোট থাকতে আমি ছোট কাটরা স্কুলে পড়েছি ঢাকায়, তখন মিটফোর্ড হুম, হসপিটালে চাকরি করতেন বাবা। এরপরে আরমাইনটোলা স্কুলে পড়েছি, সেখান থেকে আচ্ছা, আবার চলে গেছি ওই ওই সেই ফরিদগঞ্জ, চাঁদপুরের ফরিদগঞ্জ, তারপরে হ্যাঁ, নবীনগর। যেহেতু ওনার নবীন বদলি জব ছিল, তাই না? বদলি, জি, জি। হ্যাঁ, হ্যাঁ, তো এই আচ্ছা, নবীনগরে আমার সময়টা খুব ভালো কেটেছে। এখানে আমার খুব ভালো এবং ভালো বন্ধুদের পেয়েছি। হুম, এখানের যেমন অনেক, একজন বন্ধুর কথা বলতে পারি যে নাকি আম, মেহেদি হাসান আমাদের খুব স্বপ্নের মতো ছিল। ও আচ্ছা, বিটিভির উপস্থাপক হয়েছিল। হ্যাঁ, বিটিভির আচ্ছা, উপস্থাপক হয়েছিল মেহেদি হাসান, আবৃত্তি শিল্পী এবং খুব ভালো কবিতা লিখে, এখন সিঙ্গার হুম, বাংলা তে জব করছে। ও খুব ভালো আচ্ছা, পজিশনে চলে এসেছিল। আর হুম, ওই সময়টায় বিটিভি ছাড়া আর কোনো চ্যানেল ছিল না, যার জন্য বিটিভিতে একজন উপস্থাপক হওয়ার আগে আমরা খুব গুরুত্বের সাথে দেখতাম। এবং ওর সাথে হুম, ঢাকা ভার্সিটিতে একবার গিয়েছিলাম, তখন এই যে শিমুল মোস্তফা আবৃত্তিকার, ওনার সাথে পরিচয় হয়। তো হুম, যাই হোক এই আর আর একজন ছিল হাবিব মোহাম্মদ নাসির, সে চিফ সায়েন্টিফিক অফিসার, সেও ভালো পজিশনে আছে, হাবিব মোহাম্মদ নাসির। তো এই আচ্ছা। আর কি মোটামুটি। তাহলে আপনাকে কোত্থেকে এরপরে আপনি উৎসাহিত হলেন কিভাবে? এখানে, হ্যাঁ, এখানে যখন নাকি আমার ফাদার ট্রান্সফার হয়ে যায়, আমি এইচএসসি পরীক্ষা দিয়েছি। হুম, এইচএসসি পরীক্ষা দেওয়ার পর ট্রান্সফার হয়ে যান, কিন্তু আচ্ছা, প্র্যাকটিক্যাল তখনও বাকি ছিল। তো প্র্যাকটিক্যাল বাকি ছিল, এখন প্র্যাকটিক্যাল করতে যে আমাকে স্বাভাবিকভাবে আমার এক বন্ধুর বাসায় থাকতে হয়েছে কিছুদিন। ও, ওই বন্ধুর বাসায় একটা হাওয়াইয়ান গিটার ছিল, হ্যাঁ, এই আচ্ছা, হাবিব মোহাম্মদ নাসের যার কথা বললাম। আচ্ছা, তো আচ্ছা, তখন দেখতাম ও সে টুংটুং করে বাজাচ্ছে, তখন আমার হুম, এখানে খুব ভালো লাগলো এবং আমিও হুম, একটু বাজানোর চেষ্টা করতাম, কিন্তু ওখানে কোনো ওস্তাদ ছিলেন না। এরপরে যখন আচ্ছা, নাকি ইউনিভার্সিটিতে যে ভর্তি হয় ইকোনমিক্সে, রাজশাহী ইউনিভার্সিটিতে, তখন আমি আর কি আনুষ্ঠানিকভাবে শেখাটা শুরু করি। এভাবেই চলে আসি গিটারের দিকে। বাহ! কিন্তু পরিবার থেকে কি রকম উৎসাহ পেয়েছিলেন? পরিবার থেকে আসলে দুই বোন গান শিখতো হারমোনিয়াম বাজিয়ে, কিন্তু হুম, কখনো মানে আমাদেরকে বলতো না বাবা মা যে তুমিও কিছু শিখো। তো আচ্ছা, যার জন্য ইউনিভার্সিটি যে খুব হ্যাঁ, লুকিয়ে ছাপিয়ে নিজের এক নিজের বন্ধুর, আগ্রহেই, মানে হ্যাঁ, নিজের আগ্রহে এক বন্ধুর মানে আমার সহযোগিতায়, মেসে ছিলাম প্রথমে, তার হুম, গিটারটা বাজানো শুরু করি দুজন মিলে। সে ওই আচ্ছা, গিটারটা কিনে 400 টাকা দিয়ে। হ্যাঁ, তখন খুব ও, কম দাম ছিল, চারশো চমৎকার, টাকা দিয়ে হ্যাঁ, গিটারটা কিনে। এবং হ্যাঁ, এটা আমরা দুজন বাজাতাম, কিন্তু ওর 2 মাস পরে ওর আগ্রহ চলে গেল। এখন সে ওই ও, গিটারটা বিক্রি করে দিবে। তারপরে আমি বললাম হ্যাঁ, যে তুমি এটা বিক্রি করো না, তাহলে তো আমি শিখতে পারবো না, তুমি এটা আমাকে অর্ধেক দামে হুম, দিয়ে দাও। পরে এটাকে অর্ধেক দামে আমি ও, কিনে নিই আর কি, পুরানো হিসেবে, যদিও এটা প্রায় আচ্ছা, নতুনই ছিল। আচ্ছা, এইভাবে আর কি জি, পরে আমি আমি কিন্তু ওই গিটার দিয়ে শেখা শুরু করলাম, এবং প্রায় 2-3 বছর হুম, শিখে তারপরে ইন্ডিয়ান একটা গিটার কিনলাম। তখন গিটারের দাম খুব আচ্ছা, আচ্ছা, সস্তা ছিল, আর ওইখানে রাজশাহী ইউনিভার্সিটিতে পাশেই বর্ডার, যার জন্য হুম, ভালো গিটারগুলো আসতো ওখানে, হুম, লাইকটোন, হুম, গিপসন, গিফটন, এইসব গিটার।
হুম, হুম, হুম। তো আমাদের ওখানেই ডক্টর জাফর আলী চৌধুরী আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেলের ডাক্তার ছিলেন। তো উনি খুব আচ্ছা, ভালো গিটার বাজাতেন। উনি আচ্ছা। স্পেশাল গ্রেডের শিল্পী ছিলেন রাজশাহী বেতারের। হ্যাঁ, ওনার আচ্ছা। একটা সুন্দর একটা একাডেমি ছিল সাহেব বাজারে, হুম, গীতাঞ্জলি দোতলায়। ওখানে আমরা শিখতাম আর কি। আচ্ছা, আচ্ছা। বাহ! চমৎকার। তো আম এবার কি আমরা আপনার একটি পছন্দের গান শুনতে পারি ফরহাদ ভাই? তারপর আমরা আবার আপনার গল্পে ফিরে আসব। আচ্ছা, আমি প্রথমে একটি দেশের গান শোনাচ্ছি। হুম। ও আমার বাংলা মাতর, এই গানটি আমি শোনাচ্ছি। বাহ!
বাহ বাহ বাহ, দারুণ ফরহাদ ভাই, খুব সুন্দর বাজালেন, খুব ভালো লাগলো। সাউন্ড হ্যাঁ এসেছে ঠিক মতো না? হ্যাঁ হ্যাঁ, এসেছে। খুব ভালো লাগলো, থ্যাংক ইউ ফরহাদ ভাই, খুব সুন্দর হয়েছে। জি, তো ধন্যবাদ। ফরহাদ ভাই, আমরা যদি জানতে জি চাই, আপনি তো অনেক বছর ধরে শিক্ষকতা করছেন, গিটার শিল্পী হিসেবে আপনি একজন শিক্ষকও বটে এবং অধ্যক্ষ হিসেবে কাজ করছেন বর্তমানে। তো প্রথম কোথায় জি অধ্যক্ষ হিসেবে কাজের শুরু হয়? আমি প্রথমে আহ, অর্থনীতি বিষয়ে প্রভাষক হিসেবে কাজে যোগ দিই। এটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জে সলিমুদ্দিন চৌধুরী কলেজে। এরপরে বিক্রমপুর আদর্শ বিশ্ববিদ্যালয় কলেজে চলে আসি 1999 সালে, এবং এখানে প্রায় 17 বছর ছিলাম। ও বাবা, তো এরপরে অনেক। হ্যাঁ। আহ, আহ, জি এরপরে 2016 সালে আমি অধ্যক্ষ হিসেবে যোগ দিই এই বিশ্ববিখ্যাত বিজ্ঞানী প্রতিষ্ঠান স্যার জগদীশ চন্দ্র বসুর পৈতৃক ভিটা, যেটা এখানে, এই স্যার হুম, জগদীশ চন্দ্র বসু জি। ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ, এখানে এখানে আমার এখন সময়টা কাটছে আর কি। আচ্ছা। তো এখন অনেক বছর ধরে তো আছেন, তাই না, এই একই জায়গায়? তো জি, কেমন লাগছে, মানে আপনার কি মনে হয় যে একটা পরিবর্তনের দরকার? আসলে স্যার জগদীশ চন্দ্র বসু এমন একজন বিখ্যাত ব্যক্তি, এবং এখানে আরও একজন বিখ্যাত ব্যক্তি বসবাস। তিনি হচ্ছেন হুম, ডক্টর হুমায়ুন আজাদ। ডক্টর হুমায়ুন আজাদ স্যার আমাদের প্রতিষ্ঠান থেকে 20তম স্ট্যান্ড করেছিলেন। খুব ভালো আচ্ছা। স্টুডেন্ট ছিলেন। এবং পরবর্তী পর্যায়ে উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হন, এবং বাংলার হুম, দিকপাল বলা যেতে পারে জি ওনাকে, প্রথা জি। বিরোধী লেখক। ও ওনার শিল্পের সাহিত্যের সবগুলো জায়গায় উনি বিচরণ করেছেন। হুম, উনি অত্যন্ত সাহসী লোক ছিলেন। আহ, হুম। তো আমরা খুব গর্বিত যে উনি এই রাড়ীখালের এই স্যার জগদীশ চন্দ্র বসু ইনস্টিটিউশন কলেজে পড়েছেন। তো আজকে তার জন্মদিন। আচ্ছা। তো আজকে খুব আপনার এই অনুষ্ঠানের সাথে আরেকটা সার্থকতা হলো, ওনার জন্মদিনটাও একই দিনে জি। পড়ে গেছে। হুম। তো ওনার একটা কবিতা আমি আহ, আবৃত্তি করব, যদি আপনার অনুমতি থাকে। অবশ্যই অবশ্যই। আম, হ্যাঁ, আপনি ওনার কোন কবিতাটি আবৃত্তি করতে চাচ্ছেন? আজকে যেহেতু জন্মদিন ওনার, আমি জি। প্রথমে আজকে ভালো থেকো এই কবিতাটা আবৃত্তি করব। আচ্ছা আচ্ছা, চমৎকার, শুনি। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো মেঘ, মিটি মিটি তারা, ভালো থেকো পাখি, সবুজ পাতারা, ভালো থেকো। ভালো থেকো চর, ছোট কুড়ে ঘর, ভালো থেকো। ভালো থেকো চিল, আকাশের নীল, ভালো থেকো। ভালো থেকো পাতা, নিশির শিশির, ভালো থেকো জল, নদীটির তীর, ভালো থেকো গাছ, পুকুরের মাছ, ভালো থেকো। ভালো থেকো কাক, কুহুকের ডাক, ভালো থেকো। ভালো থেকো মাঠ, রাখালের বাঁশি, ভালো থেকো লাউ কুমড়োর হাসি, ভালো থেকো আম, ছায়া ঢাকা গ্রাম, ভালো থেকো। ভালো থেকো ঘাস, ভোরের বাতাস, ভালো থেকো। ভালো থেকো রোদ, মাঘের কোকিল, ভালো থেকো বক, আরিয়ল বিল, ভালো থেকো নাও, মধুমতি গাও, ভালো থেকো। ভালো থেকো মেলা, লাল ছেলেবেলা, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। ধন্যবাদ। বাহ,
দারুণ দারুণ। আজ ডক্টর হুমায়ুন আজাদ একজন কিংবদন্তি, উনার শুভ জন্মদিন। আপনি যেখানেই থাকুন ভালো থাকবেন আশা করছি, এবং আমাদেরকে দেখছেন আশা করছি। তো ফরহাদ ভাই, অনেক ধন্যবাদ আজ এই চমৎকার কবিতাটি উনার উদ্দেশ্যে উৎসর্গ করবার জন্য। ফরহাদ ভাই, 2002 সালে ধন্যবাদ। আপনার একটি ক্যাসেট ও সিডির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয় বিশ্ব সাহিত্য কেন্দ্রে। সেই জার্নিটি একটু আমাদের সাথে শেয়ার করুন। সেই জার্নিটি কেমন ছিল? এখানে এই জার্নিটি খুবই অর্থবহ এবং আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট ছিল। আচ্ছা। আহ, যেহেতু প্রথমে শেখাটা শুরু করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, তারপরে হুম, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে যখন চলে আসি ঢাকায় নিজেদের আবাসস্থলে, তখন এখানে আমি বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফা যেটা, সেখানে ধানমন্ডি শাখায় ভর্তি হই এবং ওখানে ক্লাস করা শুরু করি। পাশাপাশি আমি আমার যে গিটার গুরু হাসানুর রহমান বাচ্চু স্যার, ওনার কাছে আমি ব্যক্তিগতভাবে তালিম নেওয়া শুরু করি বাসায় বাসায় যে, এবং আচ্ছা। ওনার কাছে ওনার কাছে এই ব্যক্তিগতভাবে শিখতে যে দেখলাম যে হুম, একটা তখনকার দিনে যে পদ্ধতিটা ছিল টু ইন ওয়ানে, মানে স্যার গানটা বাজাচ্ছেন আর সাথে সাথে গানটা শুনে স্বরলিপি করে দিচ্ছেন। তো বাহ! এটা দেখে আমি খুব অভিভূত হয়ে যাই যে এত দ্রুত। এবং এই যে ওনার সাথে যে একটা ইন্টিমেসি হওয়া শুরু করে সেই হুম, 93 বা 94 থেকে, সেটা এখন পর্যন্ত বিদ্যমান আছে। মাঝখানে বাহ! অনেক ঝড়ঝঞ্ঝা গেলেও আমরা কখনো একে অপরকে ছাড়িনি। গুরু শিষ্যের তাই বন্ধন নাকি? অটুট আছে। হ্যাঁ জি, অটুট আছে। বাহ! তো তারপরে দারুণ। তখন দেখতাম যে ওনার কাছে সব নতুন নতুন যন্ত্র রেকর্ডিং করার, সেই ক্যাসেট প্লেয়ার দিয়ে রেকর্ড করা, তারপরে একটা ওটার আমি নামও এখন মনে করতে পারবো না, অনেক বড় একটা চ্যানেল ছিল ব্রিফ কেসের মতো, ওটা দিয়ে রেকর্ড হুম, করতো ফিতাতে, হুম, ক্যাসেটে। তো ওটা আর কারো কাছে ছিল না ঢাকায়, ওনার কাছে ছিল। তো আচ্ছা। এরপরে আসে হলো সিডির যুগ, ওই যে যেটা কম্পিউটারে, এই তখন আমি হুম, আর কি এই 2000 সালে এটা ক্যাসেটটা করা শুরু করি আর কি। এবং 2002 সালে বিশ্ব সাহিত্য কেন্দ্রে এটা উদ্বোধন করেন স্যারই, বলেন যে তোমার এটা স্মৃতি হয়ে থাক জীবনের, শুধু হুম, শিল্প সাহিত্য চর্চার সাথে জড়িত আছো যেহেতু, এগুলো স্মৃতি দরকার আছে। আসলেই। ওখানে এখানে রেহানা মতলুব আপা ছিলেন। উনি তখন ছিলেন আমাদের সহ সভাপতি। পরবর্তীতে উনি সভাপতি হন। খুবই ভালো গিটারিস্ট, আন্তর্জাতিক মানসম্পন্ন জি, একজন গিটারিস্ট। এবং ওনার যে ওনার বাসায় আমরা প্রচুর অনুষ্ঠান করেছি। হুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু মতলুব ভাই অধ্যাপক ছিলেন, অধ্যাপক মতলুব আলী অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তি। হুম। ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। ওনার কথাবার্তা, লেখালেখি জি, এবং চমৎকার চিত্রকর্ম একজন মানুষ। সব হুম, অনেক ভালো। হুম, চমৎকার একজন মানুষ। হুম, এনারা অবশ্যই আদর্শ আমাদের। হুম, তো আর এদিকে তাদের সবার সাথে আবার আমাদের গিটার গুরু যে হাসানুর রহমান বাচ্চু স্যার, তার আবার অনেক পার্থক্য ছিল। ওনার অনেক ধৈর্য শক্তি, এবং উনি ছাত্রদেরকে, হ্যাঁ, মানে ওনার কাছ থেকে ছাত্র এবং শিক্ষকের যে সম্পর্ক, এটা শেখার মতো। কখনো বিরক্ত হবে না। আপনি যদি রাত্র 12টায় ফোন দিয়ে জিজ্ঞেস করেন এখানে কি লাগবে, চা লাগবে না মা লাগবে, উনি হ্যাঁ, বিরক্ত হবেন না, সাথে সাথে বলে দিবেন। তাই না? এই ও জিনিসটা খুব ভালো। হ্যাঁ, হ্যাঁ, উনার বোঝা যায় যে উনার অনেক ডিটারমিনেশন। ওনার এই প্যাশনটা পরিশ্রম অনেক ওনাকে বেশি। অনেক খ্যাতি দিয়েছেন। উনি জি, বুলবুল একাডেমি অফ ফাইন আর্টস বাফার উনি সভাপতি, বাংলাদেশের সবচেয়ে বড় সভাপতি আছেন সঙ্গীত সেই। বিষয়ক হ্যাঁ, প্রতিষ্ঠান বাফা। জি, জি। এই আর কি। তো অবশ্যই আমরা এগুলো গর্বিত। মোটামুটি অনেক ইতিহাস। বাচ্চু ভাই, হ্যাঁ, বাচ্চু ভাই আমাদের অনুষ্ঠানে এসেছিলেন। বাচ্চু ভাইয়ের কথা আমরা শুনেছি, এবং উনি একজন চমৎকার মানুষ, একজন শ্রদ্ধার পাত্র অবশ্যই। তো আমি আপনার সাথে একদম একমত। তো আহ, এই যে আপনার যে সিডি আর ক্যাসেট বেরোলো, এখন সেগুলো যদি আমরা শুনতে চাই বা কালেক্ট করতে চাই, আমরা কোথায় গেলে পাবো? আচ্ছা, এখন এই সিডি আর ক্যাসেটের যুগ চলে গেছে। জি। এখন ওগুলো জাদুঘরে ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এখন সব আছে ইন্টারনেটে।
ইন্টারনেটে ওই আছে, ইউটিউবে, জি এগুলো আচ্ছা, সব আমার ইউটিউব চ্যানেল আছে, ফরহাদ আজিজ সেখানে নাম পাওয়া দিয়ে যাবে। সার্চ দিলে পাওয়া যাবে। সেখানে জি, প্রচুর এগুলো আছে। আর পাশাপাশি আচ্ছা, আমি আবার কিছু মানে বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুকে নিয়ে কিছু কাজ করেছি। আচ্ছা, সেগুলোরও উপর আমার অনেক ডকুমেন্টারি আছে। ও হ্যাঁ, আচ্ছা, এগুলো আচ্ছা। বাহ! জেনে ভালো লাগলো। তো আমরা ভবিষ্যতে বি- বা আমাদের দর্শকরাও জি, যদি কেউ জানতে চান, আপনার চ্যানেলে গেলে ওনারা সেই ইনফরমেশন গুলো পাবেন। যে এগুলো পাবে। হুম। তো ২০০৪ সালে বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত শিল্পী হিসেবে অধিষ্ঠিত হন। তবে বাংলাদেশ টেলিভিশনে ২০২০ সালে কেন? এত গ্যাপ কেন? এটা একটা মানে আমার কাছে একটু অবাক লেগেছে, জানতে চাইবো। আসলে আমাদের দেশে মানে প্রতিবাদের গুরুত্ব দিতে সবাই, মাধ্যমগুলো খুব পটু না, এটাই প্রতীয়মান হয়। কারণ বিটিভি হাওয়াইন গিটারকে একটু অবহেলার চোখে দেখছে, যদিও আচ্ছা, এটার যে সূচনা সঙ্গীত, ও আমার বাংলাদেশ দেশের মাটি, এই সূচনা জি, সঙ্গীতটা কিন্তু এখনো বাজছে। সে আমাদের হুম, উপমহাদেশে প্রখ্যাত গিটার শিল্পী, আমাদের স্যার বাফার অধ্যক্ষ ছিলেন পান্না আহমেদ স্যার। জি, উনি, ওনাকে কিন্তু আমরা পেয়েছি, এবং আমার সার্টিফিকেট পরীক্ষায় উনি ছিলেন শিক্ষক। আচ্ছা, তো আচ্ছা, এই এই ওনার এই বাজনাটার এত মেলোডি যে এটা কিন্তু এখনো বাদ দেয় নাই বিটিভি। হুম, কিন্তু দেখা যায় আমরা বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম কিছু করি, কিন্তু বিটিভিতে আমরা এনলিস্টেড হয়েছি। যে বললেন আপনি নিজেই যে 2020 সালে এনলিস্টেড হয়েছে, কিন্তু হুম, প্রোগ্রাম ওরা সেরকম দিতে চায় না। আর হুম, এই বিটিভিতে এনলিস্টমেন্ট নিয়েও বেশ মজার কিছু আমাদের অভিজ্ঞতা আছে। যেমন জি, আমি যখন আহ, পরীক্ষা দিতে যাব তার কিছুদিন আগে সেন্ট মার্টিনে যাওয়ার একটা পরিকল্পনা করি ফ্যামিলি নিয়ে। তো এর মাঝে এসে গেল পরীক্ষা। পরে বাচ্চু স্যারই আমাকে পরীক্ষা বললেন যে পরীক্ষা অনেক মানে কি? বেড়াইতে পারবা, পরীক্ষাটা দাও। হ্যাঁ, মানে অডিশন বিটিভির। মানে অডিশন আচ্ছা, অডিশন, রাইট, আচ্ছা, অডিশন। জি, পরে জি, হ্যাঁ, অডিশনে হলো। এরপরে স্ক্রিন টেস্ট হয়, বিটিভিতে আবার স্ক্রিন টেস্ট হুম, হয়। হুম, তো এখন স্ক্রিন টেস্টের যেদিন হবে সেদিন হলো আমার সেন্টারে এসএসসি, ও মাই গড! আচ্ছা, এবং আমি হলাম কেন্দ্র সচিব। আচ্ছা। তো এখন বুঝতেই পারতেছেন যে এদিকে দুইটা দুইটা, এদিকে হলো পেশাগত দায়িত্ব, এটা পালন না করলে চাকরি যেতে পারে। আর ওদিকে হলো বিটিভিতে সবার একটা লোভনীয় একটা বিষয় থাকে, বিটিভিতে স্ক্রিন টেস্ট, মানে মূল ইয়েতে টিকে এখন এন্ড স্ক্রিন টেস্টে হয়। যদি হুম, অংশগ্রহণ না করতে পারি খুব হুম, কষ্টের ব্যাপার থাকে। হুম, তখন হুম, আমি আমাদের এরপর আমাদের উপজেলা প্রশাসন খুব সহযোগিতা করেছে। এখানে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার যে সুরাইয়া আশরাফি, উনি জি, খুবই ভালো মনের একজন মানুষ। তো উনি উনি আমাকে একটা পথ বাতলা দিলেন যে এক কাজ আচ্ছা, করেন, আপনার এটা তো হ্যাঁ, জীবনের একটা অনেক বড় ব্যাপার, আপনি একটু রিস্ক নেন, হুম, আপনি যান, আমরা এই দিকটা ম্যানেজ করব, যেভাবে পারি ম্যানেজ করব। তো ও! উনি এটা, হ্যাঁ উনি এটা দায়িত্বটা দ্যাটস গ্রেট। নেওয়াতে উনি ম্যানেজ করতে পেরেছিলেন। হ্যাঁ, এখানে আচ্ছা, উপরের থেকে যারাই আসছে ওটা উনি ম্যানেজ করতে পেরেছিলেন, যার জন্য আমি পরীক্ষাটা দিতে পেরেছিলাম এবং হুম, এনলিস্টেড হয়েছি। তো আচ্ছা, আচ্ছা, আশা করি ভবিষ্যতে আমরা এই আস্তে আস্তে জনসচেতনতা তৈরি হলে আমরা হ্যাঁ, বিটিভিতে আমাদের অনুষ্ঠানগুলো পাবো। কারণ চট্টগ্রাম টেলিভিশনে কিন্তু অনুষ্ঠানগুলো হচ্ছে, আচ্ছা, রেডিওতে সবসময় আমরা প্রোগ্রামগুলো পাচ্ছি, কিন্তু হুম, বিটিভি একটু অবহেলার চোখে দেখছে, যেটা উচিত না। ও! তাই না? আচ্ছা। কিন্তু ফরহাদ ভাই, আমি জানতে চাইবো যে ধরেন জি, আপনি বেতারে আপনি ২০০২ সালে হলেন এনলিস্টেড, হ্যাঁ? কিন্তু সরি ২০০৪ সালে হলেন এনলিস্টেড। কিন্তু জি, বিটিভিতে ২০২০ সালে এত গ্যাপ কেন দিলেন? মাঝখানে কেন ট্রাই করলেন না? জি। তখন কি মাঝখানে যে প্রোগ্রাম দেয় না দেখা করি নাই, ও প্রোগ্রাম এইজন্য না? দেয় না দেখা, মানে ও আমি এইজন্য এটাতে, হয়নি। যে এই জন্য তো আমি আপনি লাস্ট ইন্টারেস্ট পরে লুজ ভাবলাম করে যে, জি পরে ভাবলাম হুম, যে ঠিক আছে এনলিস্টেড হয়ে থাকি, হ্যাঁ, এই হিসেবে অবশ্যই। পরীক্ষাটা দিয়েছিলাম। এটা খুবই স্যাড আসলে। বিটিভির এই দিকগুলোতে একটু নজর দেওয়া উচিত আমি বলব। উচিত, জি। তো ফরহাদ ভাই, আমরা কি এখন আরেকটি বাজনা শুনতে পারি আপনার? চমৎকার বাজনা।
জি, এবার কোন আরেকটা গানটি আমাদের শোনাবেন? এটা রবীন্দ্রসঙ্গীত শোনাই, সবার খুব পপুলার এটা জি, রবীন্দ্রসঙ্গীতটা। জি।
বাহ, দারুণ দারুণ। ফরহাদ ভাই, খুব ভালো লাগলো শুনে মিউজিকটি, অনেকদিন পর শুনলাম গিটারে, খুব ভালো লাগলো। আম, ধন্যবাদ। ফরহাদ ভাই, আমাদের এখানে কিছু কমেন্টস আছে আমাদের দর্শকদের, কমেন্টস গুলো একটু নিয়ে নিই, তারপর আবার আমরা আমাদের আলোচনা ফিরে আসছি। প্রথমেই রয়েছেন আপনার গুরু, জি। আমাদের শ্রদ্ধেয় হাসানুর রহমান বাচ্চু, বাচ্চু ভাই। উনি বলেছেন আমি আছি, ধন্যবাদ বাচ্চু ভাই সাথে থাকবার জন্য। শাকেরা ওয়ার্দাসিমে এক্সেলেন্ট। তারপরে রয়েছে মেহেদি হাসান সানি, চমৎকার আয়োজন, যুক্ত হলাম, ধন্যবাদ। অলোক কুমার মিত্রা, চমৎকার। দেন হাসান, ওকে, ধন্যবাদ বাচ্চু ভাই। তারপরে রয়েছে আফরোজা হাসান শিল্পী, সুন্দর আয়োজন, ধন্যবাদ শিল্পী। তারপর রয়েছে জাতীয় নবাংশ পরিষদ নাইম হাসান সুজা, বলছি বা খুব ভালো লাগলো ঝরাকে, সেই সাথে ট্রিওয়ার্সকে ধন্যবাদ, এমন একটি চমৎকার জন্য অনেক ধন্যবাদ। তারপরে বাচ্চু ভাই আবার বলেছেন সাউন্ডস ওকে। তারপরে মোহাম্মদ আইয়ুব খান, আসসালামু আলাইকুম স্যার, পাশে আছি ইনশাল্লাহ, ধন্যবাদ, সাথে থাকবেন। ফারহানা সুলাইমান, বা খুব সুন্দর আয়োজন দেখছি। তারপরে আব্দুল হাই মিলন, খুব ভালো, ধন্যবাদ। তারপরে আমার ভাই বলেছে আমার আমার মা প্রোগ্রামটি দেখছে, অনেক ধন্যবাদ। আম্মা সাথেই থাকো, তোমার খুব ভালো লাগবে। তারপরে হচ্ছে টিমু খান, আসসালামু আলাইকুম। টিমু খান আবার বলেছেন আমি আছি, ধন্যবাদ সাথে থাকবার জন্য। তারপর রয়েছেন শওকত আলী, এক্সিলেন্ট, ধন্যবাদ। কাজী ফারহানা আক্তার, নাইস। তারপরে রয়েছেন শওকত আলী, দেখছি, ধন্যবাদ। তারপরে রয়েছেন শরীফ শারাফুদ্দিন ভাই, আমিও আছি, খুব ভালো লাগছে। এবং সবশেষে রয়েছে ট্রিওয়ার্স এর কাছ থেকে কমেন্ট, অনেক ধন্যবাদ শিল্পীকে ট্রিওয়ার্স এর হিয়ার মাঝে আয়োজনে যুক্ত হবার জন্য, অনেক শুভকামনা। তো অনেক ধন্যবাদ ফরহাদ ভাই, আমাদের সাথে অনেক দর্শক রয়েছেন আজকে যারা আপনার এই আয়োজন, আম, কি বলবো এটাকে, হ্যাঁ, আয়োজন, কি দর্শক বলবো, দর্শকরা দর্শকদের আনন্দের সাথে গ্রহণ করেছেন এবং তারা দর্শকদের এনজয় আমি করছেন। ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, আ- গ্রহণ করেছেন। জি। আচ্ছা, আরেকজন রয়েছেন বিপ্লব, আর এই যে দর্শকরা আরেকজন হলো রয়েছেন আমাদের বিপ্লব প্রাণ। শর্মা। জি অবশ্যই, বিপ্লব শর্মা, উনি সাথে রয়েছেন, শুভকামনা থাকলো ফরহাদ ভাই, অনেক ধন্যবাদ সকলকে সাথে থাকবার জন্য। আমরা আবার আমাদের আড্ডায় ফিরে যাচ্ছি। তো ফরহাদ ভাই, একক গিটার সন্ধ্যা অনুষ্ঠিত হয় আপনার 2018 সালে, যেখানে আপনি আপনার দুই গুরুকে সম্মানিত করেছিলেন। এটি একটি বিশাল ব্যাপার, সবার জীবনে আসে না। তো সেই সুযোগটি কিভাবে এসেছিল? আহ, আসলে তখন আমার বন্ধুত্বের যে সার্কেলটা এটা খুব বড় ছিল। আমাদের এখানে নারায়ণগঞ্জ এবং ঢাকার সব বন্ধুরাদের সাথে আমি আলোচনা করি প্রথমে যে আমার তো দুজন গুরুই প্রিয়। প্রথম হুম, দিকে এক ধরনের প্রিয়তা, আর পরে আবার অন্য ধরনের প্রিয়তা। ভালোবাসা। হ্যাঁ। তো দুজনকে আমি একটা অনুষ্ঠানে, যে ভালোবাসা, তো জি। এটা কিভাবে, তাই আমাকে পরামর্শ দিল যে একটা সুন্দর অনুষ্ঠান করা যায়, একক অনুষ্ঠান করা যায়। এবং এখানে আবার আমাকে যেহেতু একটা প্রোগ্রাম করতে অনেক খরচের ব্যাপার, এই খরচে হুম, আবার সহযোগিতা করলো বাফার সম্পাদক, দর্জি বাড়ির যে স্বত্বাধিকারী আমাদের ফজলুর রহমান, উনি বেশ আচ্ছা। সহযোগিতা করলেন এবং হ্যাঁ, অনেকটাই সহযোগিতা করলেন, যার জন্য তাই না? এরপরে আর অন্যান্য সবাই, বাচ্চু বাচ্চু স্যার থেকে শুরু করে সবার সহযোগিতা মানে পাওয়ায় আর হুম, আমার তেমন একটা ইয়া হয় নাই। আমি সমস্ত শ্রম দিয়েছি এবং আমার বন্ধুরা হুম, সবাই হেল্প করেছে। সবাই মিলে আচ্ছা। পরিকল্পনা করেছি কিভাবে সুন্দর করে, যেখানে দেখতেছেন ফজলুর রহমান ভাই হুম, ডান পাশে, উনি, এরপরে আমার হুম, ওয়াইফ, এরপরে রেহানা পা আছেন, এরপরে জাফর ভাই এবং বাচ্চু স্যার আর আমি। তো এই জি। যে আমরা একটা একসাথে একটা পরিবারের মতো করলাম একটা অনুষ্ঠান, একটা স্মৃতিতে থেকে গেল। এবং সেখানে হুম, বাচ্চু স্যার এবং জাফর ভাইকে বেশ কিছু আমরা উপহার দিই। ফুলের শুভেচ্ছা তো থাকেই, এছাড়াও আরো অন্যান্য আর কি। তো জি। এই সব মিলে অনুষ্ঠানটা খুব সুন্দর হয় আচ্ছা, এবং আচ্ছা। প্রায় 15টি গান বাজাই এবং একক বাজানো প্রথম সেই মানে 15টা গান ছিল আর কি, অনেক বেশি ও, পরিমাণে ছিল। তো দারুণ। এটা হলো জাতীয় জাদুঘরে সুফিয়া কামাল অডিটোরিয়ামে। হুম, হুম, হুম। এবং সেটা তো বেশ বড় একটা অডিটোরিয়াম, তাই না? বড় বড় দর্শকও অডিটোরিয়াম। নিশ্চয়ই প্রচুর হয়েছিল। জি। এবং তখন আমাদের সভাপতি ছিলেন এই যে রেহানা মতলুব আপা ছিলেন আমাদের সভাপতি।
আমাদের উপদেষ্টা ছিলেন প্রফেসর মতলুব আলী। হ্যাঁ, আমাদের খুব ইন্টিমেসি ছিল। এখন এখন আচ্ছা। ব্যস্ততার কারণে হয়তো সবাই হ্যাঁ, হ্যাঁ। আমাদের সাথে সম্পৃক্ত হতে পারছেন না, এটা জি। হতে পারে এক এক সময়। একেক সময় সেই। তো বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদের সম্পাদক হিসেবে নিয়োজিত রয়েছেন। এই পরিষদের উদ্দেশ্যটি কি? সম্পাদক হিসেবে কি দায়িত্ব পালন করতে হয় আপনাকে? জি, আমি যখন নাকি অনুষ্ঠানটা করি তখন ছিলাম সহ সম্পাদক। সেই অনেকদিন পর্যন্ত সহ সম্পাদক জি, ছিলাম। তারপরে আমাদের জি। মূল কাজটা হলো হাওয়াইন গিটার শিল্পীদের সহযোগিতা করা এবং আচ্ছা। দেশের প্রত্যন্ত অঞ্চলে যে হাওয়াইন গিটার শিল্পীরা ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে একত্রিত করা, সম্পৃক্ত রাখা এবং আহ, পরস্পরের ভাষা বুঝে ব্যবস্থা হুম, নেওয়া, অনুষ্ঠান করা, হুম। সামাজিক এবং অন্যান্য আহ, সম্পৃক্ততা আর কি, এগুলো আমাদের মূল উদ্দেশ্য। সাপোর্ট করা। তো যে আমাদের সবচেয়ে বেশি এই ইয়াটা কাজে লাগে হলো করোনাকালীন সময়। হুম, করোনাকালীন সময়ে আমাদের একজন বন্ধু শফিউল্লাহ খোকন, উনি করোনা আক্রান্ত হয়ে যান। তারপরে সে কি তারকে বাঁচানোর জন্য সবার চেষ্টা, এই করোনার মধ্যে তো কেউ বের হতে চায় না, সেখানে জি। আমাদের ওয়াসিম নামে একজন কর্মী আছেন সংগঠনের, সে তার গাড়ি নিয়ে ওই যে অক্সিজেন সিলিন্ডার করে নিয়ে আসলো। আমরা সবাই যে যা পারছি আর্থিক সহায়তা করেছি, কারণ অনেক ব্যয়বহুল চিকিৎসা। এভাবে হুম, আমরা একে অপরকে সহযোগিতা করি। তারপরে গিটার ক্রয়ের ক্ষেত্রেও যে যদি কেউ গিটার ক্রয় করতে অক্ষম হয়, কোনো হুম। শিক্ষার্থী, আমরা সংগঠনের পক্ষ থেকে এটা দেওয়ার চেষ্টা করি। ও এভাবে বাহ! আমরা বাংলাদেশ হাওয়াইন গিটার শিল্পী পরিষদ মানে এগিয়ে যাচ্ছি একদম। আমি আচ্ছা, কিন্তু সেই বিভিন্ন জায়গায় এইটার ব্যানারে অনেক প্রোগ্রামও করেছি। আচ্ছা, আহ, তো আমার একটু চলাচল একটু বেশি, যার জন্য আমার প্রোগ্রামটা একটু বেশি হয়ে যায়, অন্যান্যদের চেয়ে একটু বেশি হয়ে যায়। আচ্ছা। না এই বাহ! আর তার কি। মানে আপনারা সব ধরনের সহযোগিতা দিয়ে থাকেন হাওয়াইন শিল্পীদেরকে, হাওয়াইন জি, গিটার শিল্পীদেরকে এই ইয়ের হাওয়াইন মাধ্যমে। গিটার শিল্পীদের। আচ্ছা, আচ্ছা। খুবই ভালো। তো গিটার চর্চার পাশাপাশি আপনি একজন শিক্ষক এবং একজন বাচিক শিল্পী। আপনার জীবনী থেকে জানলাম আপনি এবছরের শিক্ষার সুসাধনা এবং আবৃত্তি চর্চায় অবদান রাখার জন্য কবি সুভাষ স্মারক পুরস্কার ১৪৩০ শিক্ষাবিদ পদকে ভূষিত হন। এ সম্পর্কে জানতে চাইব। জি, এটা ইন্ডিয়া এবং বাংলাদেশের একটা পপুলার একটা সাহিত্য সাংস্কৃতিক সংগঠন হলো চোখ। আচ্ছা। তো এটার যে সম্পাদক উনি হলেন আহ, তো যাই হোক নামটা ভুলে গেছি, মনে পড়বে একটু পরেই। হুম, উম, আচ্ছা। তো উনি উনি মানে বিভিন্ন জায়গায় অবদান রাখার জন্য, উনি অ্যাকচুয়ালি বাংলাদেশের নাগরিক, কিন্তু জি, কলকাতায় বসবাস বাংলাদেশের করেন। নাগরিক হলেও আহ, উনি ইন্ডিয়াতে খুব বেশি পপুলার এবং সেখানে আহ, অনেক মানিক দে, হ্যাঁ মানিক দে নামটা হুম, মনে হুম, পড়েছে। হুম। তো ওই সম্পাদকের নাম হলো মানিক দে। জি, এই উনি বাংলাদেশ এবং ভারতের যে জায়গায় ভালো সংগঠক আছে, হুম। সাহিত্য চর্চা করে, সাংস্কৃতিক চর্চা করে, শিক্ষা চর্চা নিয়ে ব্যস্ত আছে, তাদেরকে খুঁজে বের করেন। হ্যাঁ, আচ্ছা। এবং খুঁজে বের করে তাদেরকে বিভিন্ন পদকে ভূষিত করে। এবং আমি যে হুম। পদকটা পেয়েছি এটা সেই ধরনের, আমাকে খুঁজে বের করেই উনি পদকটা দিয়েছেন। এবং আমার ও, সাথে এই যে সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস সাহেব, উনিও কিন্তু পদক পেয়েছেন ওই একই ও তাই অনুষ্ঠানে। নাকি? আচ্ছা, তো আচ্ছা। এটা অনেক এটা, জি, ও, এটা অনেক চমৎকার। আমার জন্য খুব অনেক বড় একটা প্রাপ্তি। হুম, এটা আমি খুব আসলে ওনাকে ধন্যবাদ দিচ্ছি এই অনুষ্ঠানের মাধ্যমে আরেকবার। এবং হুম, এটাতে সেই উপস্থিত ছিলেন গৌতম দে, যিনি নাকি হুম। ভারতের গৌতম ঘোষ। প্রখ্যাত চলচ্চিত্র শিল্পী। জি, গৌতম ঘোষ। এবং গৌতম ঘোষ। বাংলাদেশেরও পদ্মা নদীর মাঝি করেছেন, বঙ্গবন্ধুকে নিয়েও অনেক উনি ওনাকে সবাই চেনেন। হ্যাঁ, উনি প্রামাণ্যচিত্র খুবই করেছেন। হ্যাঁ, জি জি, হ্যাঁ, খুবই ভালো গুণী খুবই গুণী মানুষ। পপুলার তো একজন। এইটা আমার খুব বড় একটা প্রাপ্তি ছিল।
জি। তো আপনি তো আবৃত্তি করেন। আবৃত্তি কি আম মানে শখ করেই করেন নাকি এখন এটাকেও একটা প্রফেশন হিসেবে নেয়ার চেষ্টা করছেন? প্রফেশন হিসেবে না আসলে আবৃত্তি আমি ছোটবেলা থেকে পছন্দ করতাম। হুম, কিন্তু ওই যখন নাকি ইউনিভার্সিটিতে ভর্তি হই সব বন্ধ হয়ে গিয়েছিল। এখন আবার একটা সুযোগ হয়েছে সেই বাফা একটা ফ্র্যাঞ্চাইজ খোলার কারণে হুম। সেখানে আবৃত্তি শিক্ষক প্রয়োজন এবং আমি প্রচুর পড়াশোনা করি নেটে। নেটে বিভিন্ন আচ্ছা, বড় বড় আবৃত্তি শিল্পীদের লেকচার শিট, তারপরে তাদের বাচনভঙ্গি, এগুলো সব ফল করে নিই। আচ্ছা। এইভাবে আর কি ছাত্রদের জন্য যেহেতু আমরা সবাই শিক্ষক, ছাত্রদের ছোট ছোট বাচ্চারা শিখে তাদেরকে আমরা এগুলো তারা লোকে আর কি শিখাই, উৎসাহিত করার জন্য, হ্যাঁ। বাহ! দারুণ। তো উৎসাহিত। ফরহাদ ভাই আপনার একটি আবৃত্তি শুনতে চাই। যেহেতু হুমায়ুন আজাদ স্যারকে নিয়েই আমি আর একটি আবৃত্তি করি। ও আচ্ছা, ঠিক আছে। কারণ হুমায়ুন আজাদ স্যারের কবিতায় একটা মেসেজ থাকে, হুম, সবকিছু নষ্টদের অধিকারে যাবে। এই যে নষ্টদের অধিকারে যাতে না যায় তার জন্য আমাদের সবার চেষ্টা করা উচিত। আমাদের শিল্প সাহিত্য চর্চাকে বেগবান করা উচিত। লেখাপড়া শুধু করলেই প্রকৃত মানুষ হবে না, তার সাথে হুম, সাথে শিল্প চর্চাও, সাহিত্যের চর্চা, এগুলো চালিয়ে যেতে হবে আমাদের। এবং বর্তমান সরকার কিন্তু এগুলোকে অনেক গুরুত্ব দিয়েছে এই জি, লেখাপড়ার পাশাপাশি। হুম, আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে, নষ্টদের দানব মুঠোতে ধরা পড়বে মানবিক সব সংঘ পরিষদ, চলে যাবে অত্যন্ত উল্লাসে চলে যাবে এই সমাজ সভ্যতা, সমস্ত দলিল নষ্টদের অধিকারে ধুয়ে মুছে। যেরকম রাষ্ট্র আর রাষ্ট্রযন্ত্র দিকে দিকে চলে গেছে নষ্টদের অধিকারে। সুন্দর গ্রাম, ধানক্ষেত, কালো মেঘ, লাল শাড়ি, সাদা চাঁদ, পাখির পালক, মন্দির, মসজিদ, গির্জা, সিনেগগ, নির্জন প্যাগোডা, অস্ত্র আর গণতন্ত্র চলে গেছে, জনতাও যাবে। চাষার সমস্ত স্বপ্ন আস্থা করে ছুঁড়ে একদিন সাধের সমাজতন্ত্র নষ্টদের অধিকারে যাবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। কর করে পূর্ণিমার রাত, নদীর পাগল করা ভাটিয়ালি খড়ের গম্বুজ, শ্রাবণের সব বৃষ্টি নষ্টদের অধিকারে যাবে। রবীন্দ্রনাথের সব জ্যোৎস্না আর রবিশঙ্করের সমস্ত আলাপ, হৃদয় স্পন্দন গাথা, ঠোঁটের আঙুর, ঘাই হরিণীর মাংসের চিৎকার, মাঠের রাখাল, কাশবন একদিন নষ্টদের অধিকারে যাবে। চলে যাবে সেই সব উপকথা, সৌন্দর্য, প্রতিভা, মেধা, এমন ও নির্বোধদের প্রিয় অমরতা, নির্বোধ আর উন্মাদদের ভয়ানক কষ্ট দিয়ে অত্যন্ত উল্লাস ভরে নষ্টদের অধিকারে যাবে। আমি জানি সব কিছু নষ্টদের অধিকারে যাবে। লম্পটের অশ্লীল উরুতে গাঁথা থাকবে অপার্থিব সৌন্দর্যের দেবী। চলে যাবে কিশোরীরা, চলে যাবে আমাদের তীব্র প্রেমিকা, ও ওষ্ঠ আর আলিঙ্গন ঘৃণা করে চলে যাবে, নষ্টদের উপপত্নী হবে। এইসব গ্রন্থ, মুদ্রা যন্ত্র, শিশির, বেহালা ধান রাজনীতি, দোয়েলের ঠোঁট, গদ্য পদ্য, আমার সমস্ত ছাত্রী, মার্কস, লেনিন আর বাংলার বনের মতো আমার শ্যামল কন্যা, রাহুগ্রস্ত সভ্যতার অবশিষ্ট সামান্য আলোক, আমি জানি তারা সব নষ্টদের অধিকারে যাবে। ধন্যবাদ। বাহ! দারুণ, দারুণ। যদি আপনাকে অপশন দেয়া হয় শিক্ষক, গিটার শিল্পী বা বাচিক শিল্পী,
কোনটিকে বেছে নেবেন? প্রশ্নটা বুঝতে পারিনি, নেটের সমস্যা ছিল। আচ্ছা, যদি আপনাকে অপশন দেয়া হয় শিক্ষকতা, গিটার শিল্পী বা বাচিক শিল্পী কোনটিকে বেছে নেবেন? অনেক কঠিন প্রশ্ন, এই জন্য মনে হয় প্রথমবার শুনিনি। তো আসলে প্রত্যেকটা কাজের প্রতি প্রত্যেকটা কাজের প্রতি অনেক ভালোবাসা, কিন্তু হ্যাঁ, হুম, প্রত্যেকটা একটাকে আরেকটা ছেড়ে কল্পনা করা খুব মুশকিল। এবং প্রত্যেকটা রিলেটেডও বটে। শিক্ষকতা জি, যেমন কবিতা আবৃত্তি শেখাচ্ছি, সেটাও একটা শিক্ষকতা। গিটার হুম, শেখাচ্ছি, সেটাও শিক্ষকতা। আর নিজের এডুকেশনাল এবং মোটিভেশনাল যে শিক্ষা, এগুলো কিন্তু খুব জরুরি ছাত্রছাত্রীদেরকে মোটিভেটেড করা ভালো কাজের প্রতি। এবং আমার হুম, ছাত্রছাত্রীদেরকে আমি বিভিন্ন চ্যানেল ট্যানেল এগুলোতেও কিন্তু ইনভলভ করাই, আচ্ছা, বড় বড় প্রোগ্রামে ইনভলভ করাই। হুম, সবসময় তাদেরকে খুবই নিয়ে ভালো। একটা চেষ্টা থাকে আমার। তো জি, যার জন্য আর শিক্ষক মানেই তো ছাত্র অন্ত প্রাণ, এবং এটা হুম, আমি হুম, আমি শিখেছি কিন্তু বাচ্চু স্যারের কাছ থেকেই, যে সে, প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা হৃদ্যতা, হুম, এটা সবসময় থাকবে। হুম। ধন্যবাদ। আচ্ছা, মানে কোনোটাকেই আপনি ছেড়ে কোনোটাকে প্রাধান্য দিতে পারবেন না। সবগুলোকে নিয়ে এগিয়ে জি, যাবেন। বুঝতে পারছি। রা- জি। জি, জি, তো আ আম ফরহাদ ভাই আমরা আরেকটি গান শুনে আসি। আমাদের সময় খুবই কম। জি। আরেকটি গান দিলে হলেই মোটামুটি শেষ হবে নাকি? নাকি হ্যাঁ, তারপরে দেখছি আমরা। সময় তো থাকবে? আরেকটি গান আপনি আচ্ছা। কোনটি পরিবেশন করতে চাচ্ছেন এখন? উম, আপনার পছন্দের। আমি আমি কি বিমূর্ত এই রাত্রি আমার গানটি করব? হ্যাঁ, করেন প্লিজ। খুব সুন্দর গান করেন। আমাদের এখানে রাত্রি, আপনাদের এখানে দিন, এই আর কি। জি, আচ্ছা। ও
বাহ বাহ বাহ, খুব সুন্দর, খুব ভালো লাগলো। তো ফরহাদ ভাই, ধন্যবাদ। হাওয়াইন গিটার কি আসলে অবহেলিত? জি। হাওয়াইন গিটার কি আসলে অবহেলিত? আপনার কি মতামত? হাওয়াইন গিটার আমরা যখন শিখেছিলাম তখন 100-150 স্টুডেন্ট ভর্তি হতো। মানে জি। গানের সব সূক্ষ্ম কাজগুলো হাওয়াইন গিটারে করা যায়। হুম। শ্রুতির কাজগুলো, মিরের কাজগুলো খুব সুন্দরভাবে একুরেটলি কণ্ঠের কাজগুলো এখানে দেওয়া যায়, যার জন্য হাওয়াইন গিটারটা আসলে ওই কণ্ঠের পরে সবচেয়ে জনপ্রিয় যন্ত্র কিন্তু হাওয়াইন গিটার। তো অবহেলিত মানে এই অর্থে যে আমাদেরকে প্রচার করার জন্য যদি মানে মাধ্যমগুলো মাধ্যম ব্যবহারের সুযোগ দরকার। দেওয়া হয়, হুম, মানুষ তো হুম, পছন্দ করে ঠিকই। কারণ জি। আমি তো এত লেখাপড়া শিখেও লন্ডন যে প্রোগ্রাম করতে পারি নাই, কিন্তু এই হাওয়াইন গিটার শিখে তো আমি লন্ডন যেও প্রোগ্রাম করেছি, লন্ডনের বিভিন্ন স্টেটে প্রোগ্রাম করেছি, হুম, সেখানে ভালো ভালো পদকও পেয়েছি। তো হুম, এটা কিন্তু অনেক গুরুত্বের ব্যাপার, এবং সেই করোনাকালীন সময়ে একটা সমাজকে ধরে রেখেছে এই হাওয়াইন গিটার। আমরা অনলাইনে প্রোগ্রাম করেছি। তো জি। রেডিও কিন্তু সেটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে এবং ব্যবহার গিটারকে, কিন্তু হাওয়াইন গিটারকে অন্যান্য কিছু প্রাইভেট চ্যানেলও ব্যবহার করছে, কিন্তু বিটিভি আচ্ছা, ব্যবহার করছে না। এই ব্যাপারে জিটিভি একমাত্র আসলে একটু মাধ্যম। নজর দেওয়া হুম, উচিত আমাদের। আচ্ছা, জি। আচ্ছা, আচ্ছা। কিন্তু হাওয়াইন গিটারিস্টরা কি আপনার অন্যান্য ও ধরেন যেরকম অন্যান্য ব্যান্ড রিলেটেড যে শো গুলো হয়, সেগুলোতে কি হাওয়াইন গিটারিস্টের চাহিদা রয়েছে এখনো? বা হ্যাঁ, নরমাল যে এটা অনুষ্ঠান মানে স্টেজ শো? হয় কি, যেমন অনেকে তো বিভিন্ন হোটেলে বাজাচ্ছে, হ্যাঁ, আচ্ছা, বিভিন্ন গানগুলো বা ধুমধারাক্কা গানগুলো বাজাচ্ছে, জি, কিন্তু আবার সবার সাথে তো সব পেশার সাথে এগুলো আবার যায় না। আচ্ছা, যখন যেমন আমিও এক সময় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছি অনপেইড, হুম, কিন্তু এখন তো আর সেটা সম্ভব না। এখন একটা প্রফেশনে হুম, আমরা চলে এসেছি, অনেক রিজার্ভ জি, ভাবে সেটাকে পরিচালনা করতে হয়, এই আর কি। জি, আচ্ছা। তার আছে মানে এটা আমি মানে জি, বলেন? আছে। জি, তার মানে দর্শক জনপ্রিয়তা এখনো রয়েছে হাওয়াইন গিটারের, তাই তো? অবশ্যই। হ্যাঁ, আপনি জি। আমার সাথে একমত। আপনাদেরকে অনেক, অনেক, অনেক ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। আর ফরদ ভাইকেও অনেক ধন্যবাদ আমাদের সাথে সম্পৃক্ত হবার জন্যে এবং তার চমৎকার গিটার বাদন ও অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করবার জন্যে। আশা করি উনি অনেক ভালো থাকবেন এবং উনার জন্য রইল অনেক, অনেক শুভকামনা। থ্রি ওয়ার্ডস এবং আমার পক্ষ থেকে রইল অনেক শুভেচ্ছা। দর্শকদের প্রতি রইল অনেক কৃতজ্ঞতা ও শুভকামনা। আশা করি আজকের এই আয়োজন আপনাদের একটু হলেও সুরের মূর্ছনায় মুগ্ধ করেছে এবং আমরা হাওয়াইন গিটার সম্পর্কে জেনেছি অনেক মূল্যবান তথ্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ২ সপ্তাহ পর। থ্রি ওয়ার্ডস এর পাতায় চোখ রাখবেন। ধন্যবাদ লেখিকা শায়লা শারমিনকে। আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।